সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে রাত অবধি রাজনৈতিক প্রোগ্রামগুলো করতে গিয়ে মনে হয়েছে, আপনারা আমাদের অনুষ্ঠান দেখেন, যে সেখানে বহু মানুষের রাজনীতি সম্পর্কে এবং দলগুলো সম্পর্কে, যারা ভোটের লড়াইতে লড়বে, তাদের সম্পর্কে ধারণাটা ঠিক স্পষ্ট নয়। স্পষ্ট না। আমি আমি কোন জায়গায় দাঁড়িয়ে বলছি, আমি এরকম অনেক মানুষকে বলতে শুনেছি যে তৃণমূলের তো অল্টারনেটিভ সেইভাবে নেই। আমি বললাম যে, "কেন? বিজেপি তো খুব লড়াই করছে।" তখন সেই মানুষটা, মানে একদম গ্রাসরুট লেভেলের মানুষ আমায় বলেছেন, "দেখুন, একটা অবাঙালি রাজনৈতিক দল তারা যদি বাংলায় আসে, কি না কি করে ফেলবে। কারণ এই তো শুনতে পাচ্ছি যে বাঙালির অস্মিতা নিয়ে প্রচুর প্রশ্ন তুলছেন মমতা বন্দ্যোপাধ্যায়।" আসলে কোনো না কোনো জায়গায় দাঁড়িয়ে একটা ধারণাগত দ্বন্দ্বের মধ্যে মানুষ রয়েছেন। এখন আমার আজকের এই অনুষ্ঠানে যেহেতু আমি একটা সুবর্ণ সুযোগ পেয়েছি, আমার উদ্দেশ্য হচ্ছে বেশ কিছু ধারণা, এরকম অস্পষ্ট অস্বচ্ছ ধারণাগুলোকে পরিষ্কার করার দায়িত্ব আমি অল্প একটু নিতে পারি আপনাদের স্বার্থে। এবার আপনি ভাববেন যে আজকের এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে কে রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর অনির্বাণ গাঙ্গুলি। অনির্বাণ গাঙ্গুলির পরিচয় এই বাংলার মানুষ যদি মনে থাকে, তাহলে সেটা তার বাংলার এক অংশের মানুষের কাছে সেটা হচ্ছে ২০২১-এর বিধানসভা নির্বাচনে বোলপুর শান্তিনিকেতনের প্রার্থী হয়ে লড়াই করেছিলেন ডক্টর অনির্বাণ গাঙ্গুলি। আর যদি তার অন্য পরিচয়ের দিকটা আসতে হয়, এটা বাংলার মানুষ অনেকে জানেন প্রেস মিডিয়ার দৌলতে। আর অন্যদিকে দেখতে গেলে তিনি হচ্ছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং ট্রাস্টি, এবং অন্যদিকে বিজেপির যে কেন্দ্রীয় যে এক্সিকিউটিভ কমিটি, তার সদস্য। আমি স্বাগত জানাবো অনির্বাণ দাকে আজকের আমাদের এই অনুষ্ঠানে। নমস্কার। আপনি ধন্যবাদ। একদম প্রথম আমার অনির্বাণ দা আপনার কাছে এই প্রশ্ন, যে একটা অবাঙালি রাজনৈতিক দল তারা বাংলায় এসে কি করতে পারে, বা সত্যি বাঙালিদের যে বাঙালি আনা বা সেন্টিমেন্ট তার সঙ্গে মেলাতে পারবে কিনা, এটা নিয়ে একদল মানুষের প্রশ্ন তো রয়েছে। অন্যদিকে বর্তমান রাজনৈতিক দল আপনাদেরকে কম বেশি বহিরাগত বলে থাকেন। এটা আপনার হয়তো ২১-এর নির্বাচনে মাঠে ঘাটে ঘুরে তো আপনি প্রচুর প্রচার করেছেন, তার থেকে হয়তো এই অভিজ্ঞতা থাকতে পারে। এই জায়গাটা একটু স্পষ্ট করবেন, বাঙালিরা বিপদে পড়বে না তো? না, আমার যে কাউন্টার একটা প্রশ্ন, আচ্ছা। আমি আমি এটা খুব মানে এই ন্যারেটিভটা, হুম। বাঙালি এবং অবাঙালি রাজনৈতিক দল মানে কি? হুম। ধরুন, হুম। ইএমএস নম্বুদ্রিপাদ ৭০-এর দশক থেকে ৯২ অবধি সিপিএম এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক। হুম। একাধারে মানে মহাপণ্ডিত, রাজনৈতিক কুশলী, লেখক, মানে কিংবদন্তি ব্যক্তিত্ব। হুম। এবং সেই দলের মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে কমরেড জ্যোতি বসু। তাহলে সিপিএম কি বাঙালি না অবাঙালি? এই প্রশ্নটা তো সিপিএম এর সময় কোনোদিন খাটেনি। আচ্ছা। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস গঠন করলেন, তার পাশে ছবিটা একবার তুমি দেখে নিও, তার পাশে দাঁড়িয়ে রয়েছেন মণিশঙ্কর আইয়ার। তাহলে তৃণমূল কংগ্রেস তখন বাঙালি না অবাঙালি ছিল? এবং এখন যদি তৃণমূল কংগ্রেস বাঙালি, আমি উদাহরণ দিচ্ছি, এখন যদি তৃণমূল কংগ্রেস বাঙালি, তাহলে মেনকা গুরুস্বামী কি বাঙালি? রাজীব কুমার কি বাঙালি? সাকেত গোখলে কি বাঙালি? লুইজেনো ফারেরো কি বাঙালি? এবং শত্রুঘ্ন সিনহা কি বাঙালি? অর্থাৎ আমার মনে হয় যে ভারতবর্ষের সংবিধানে এই কথাটা, বাঙালি অবাঙালি রাজনৈতিক দল ভারতবর্ষের একটি গণতান্ত্রিক পরিকাঠামোতে খাটে না। এবং ভারতীয় জনতা পার্টি যে দলটা এক অংশ বলে অবাঙালি, ভারতীয় জনতা পার্টির মূল যিনি প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, এবং শ্যামাপ্রসাদ যদি বাঙালি না, তাহলে আমি বলবো কে বাঙালি? আমি তো এই ক্ষেত্রে বলবো যে আজ আপনি এখন যে স্টুডিওতে বসে রয়েছেন বাংলাদেশের সীমানা থেকে খুব একটা দূর নয়। এবং আমি সম্প্রতি অতীতে বেশ কিছু বিজেপি নেতাকে বলতে শুনছি যে আমাদের এই জায়গাটা, যেখানে আমাদের স্টুডিও, ধরুন এই দমদম ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কাছাকাছি, এই জায়গাটা বাংলার মধ্যে থাকতো না যদি না কিনা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ওই সময় ভূমিকা না থাকতো। একটু পরিষ্কার করবেন, কারণ এই যে স্মৃতি বিস্মৃতি বা ইতিহাস থেকে সরিয়ে দেওয়া, সত্যি কি আপনার মনে হয় যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এই বিশেষ কর্মকাণ্ডকে কেউ বা কারা ইতিহাসের পাতা থেকে সরিয়ে রেখেছে ইচ্ছাকৃতভাবে? দেখুন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পরিষ্কারভাবে, এবং এটা আমরা বলি, এবং এটা কাল্পনিক না, ইতিহাসে এটা একেবারেই রেকর্ডেড। আচ্ছা। তিনি উদ্যোগ নিয়েছিলেন সেই সময় এনসি চ্যাটার্জি, নির্মলচন্দ্র চট্টোপাধ্যায় হিন্দু মহাসভার অধ্যক্ষ, প্রাদেশিক হিন্দু মহাসভার অধ্যক্ষ, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি,
মিলে যখন তারা বুঝতে পারলেন যে সম্পূর্ণ বাংলাকে অবিভক্ত বাংলাকে একটি চক্রান্ত চলছে, মুসলিম লীগ একটি চক্রান্ত করছে, তদানীন্তন যে ব্রিটিশ সরকার তাদের সাথে হাতে মিলিয়ে, এবং পেছনে বামপন্থীদের মদত, সেই মদতে একটি চেষ্টা হচ্ছিল যে পুরো অবিভক্ত বাংলাকে পাকিস্তানের অন্তর্ভুক্ত করা। শ্যামাপ্রসাদ মুখার্জি সেখানে সেই চক্রান্তে পুরোপুরি জল ঢেলে দিয়েছিলেন, এবং এটা তো ইতিহাসে রেকর্ডেড রয়েছে, এবং অনেকে এই নিয়ে লিখেওছেন। দীনেশচন্দ্র সিংহ বিশেষ খুব নামকরা ইতিহাসবিদ ছিলেন, তিনি লিখেছেন। আমার মনে হয় যে শ্যামাপ্রসাদের প্রতি তার রাজনৈতিক মতাদর্শের না মানা যেতে পারে, অনেকের অন্যান্য মতাদর্শ থাকতে পারে। আজকেও আমি দেখি অনেক বাঙালি হিন্দু বামপন্থীরা, আমার বেশ মানে একসময় একটু খুব রাগ হতো, এখন আমি মনে মনে হাসি। তারা ওই আমার ফেসবুক লাইনে মানে টাইম লাইনে এসে দেখি শ্যামাপ্রসাদকে অকথ্য ভাষায় গালাগালি দেয়। আমি তখন নমস্কার করে মনে মনে বলি, যাক, আপনি গড়ে গেছিলেন পশ্চিমবঙ্গ বলে, এরা বাঙালি হিন্দু দাঁড়িয়ে আপনাকে সেই মাটিতে দাঁড়িয়ে অন্তত গালাগালিও তো করতে পারছে। আর একটা আমি সংযোজনও করে দিচ্ছি যে পশ্চিমবঙ্গের নাম পশ্চিমবঙ্গ চিরকাল থাকা উচিত এবং রাখা উচিত। পশ্চিমবঙ্গের নাম বদলে দিলে সেই নাম বদলানোর সাথে সাথে একটি ইতিহাস মুছে যাবে। কেরালাকে আপনি কেরালাম করলেন, তাতে কোনো ইতিহাস মুছে যাচ্ছে না কিন্তু, এবং তাদের লিটারেচারে, তাদের সাহিত্যে কেরালাম বলে তাদের ভাষায় বলে, সেই জন্য খুব একটা ইতিহাস বদলে যাচ্ছে না। কিন্তু আমি পশ্চিমবঙ্গ 70-75 বছর ধরে পশ্চিমবঙ্গ থাকলো, তারপর আমি চেষ্টা করে সেটাকে বদলে দিয়ে বঙ্গ বা বাংলা করে দিলাম না। তার মানে আপনি জয় বাংলা স্লোগানের বিরোধিতা করুন? জয় বাংলা আমাদের স্লোগান না। এই নিয়ে আমি দেখি কিছু কিছু এখন ওই নতুন ঘাসফুল ইতিহাসবিদরাও হচ্ছে, ভালো হওয়া উচিত। মানে প্রত্যেকটা রাজনৈতিক দলে পড়াশোনা করা উচিত। একটি রাজনৈতিক দলে যদি একেবারে পড়াশোনা না থাকে, পড়াশোনাবিহীন রাজনৈতিক দল আদর্শ বা আইডিওলজি বিহীন রাজনৈতিক দল, এবং সেই রাজনৈতিক দল বেশি দিন সার্ভাইভ করতে পারে। এটা কি সমাজের জন্য বিপদ হতে পারে? হতে পারে, অবশ্যই, কেননা আমি বলছি, দেখো যে যদি তোমার আইডিওলজি ছাড়া এবং ডিপ ইন্ট্রোস্পেকশন, রিফ্লেকশন এবং স্টাডি ছাড়া, বামপন্থীদের তো পার্টি ক্লাসেস হতো, ইউ ক্যান নট ডিনাই দেম দ্যাট ইউনিকনেস। ওদের পার্টি ক্লাসেস হতো, আমাদের ওয়ার্ক হতো, এবং জনসংঘের আমল থেকে এখনো আমি এখন যে এই যে আমরা কথা বলছি, এই মুহূর্তে কিন্তু সারা দেশব্যাপী ভারতীয় জনতা পার্টির প্রশিক্ষণ শিবির চলছে, দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবির। আমার কথা হচ্ছে, এই যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে, বা এটা আপনাদের মানে এই রাজ্য বিজেপির অভিযোগও বটে, মানুষের কাছেও এটা পৌঁছেছে যে এই বাংলায় প্রচুর পরিমাণে অনুপ্রবেশ ঘটেছে, এবং তার জন্য বাংলার একাধিক জেলা তো বটেই, মানে পুরো বাংলারই একটা ডেমোগ্রাফিক্যাল চেঞ্জেস এসছে, এবং বাংলাদেশে হিন্দু সংখ্যা কমেছে। ঠিক ততোধিক আমাদের এখানে যে জনসংখ্যা বৃদ্ধির হার, তার থেকেও বেশি মুসলিমের সংখ্যা বেড়েছে। আমি একদম খুব খোলামেলা প্রশ্ন করছি, এবারে আপনাদের যে রিসার্চ বা আপনারা বিভিন্ন জায়গায় যে ফিল্ড ওয়ার্ক করছেন, বা পার্টি যে পরিমাণ হোল্ড পশ্চিমবঙ্গে গত 18 সালের পর থেকে রাখছে, তাতে কি মনে হচ্ছে, এটা কি সত্যি রাজনৈতিক একটা প্রোপাগান্ডা, নাকি এটা রিয়েলিটি? এবং যদি এটা হয় তাহলে কতটা বিপদের কারণ হতে পারে? দেখো, রাজনৈতিক প্রোপাগান্ডা তো না, ডেমোগ্রাফিক ইনফিল্ট্রেশন, অবৈধ অনুপ্রবেশ যেটা আমরা বলছি, এটা প্রায় 40-45 বছর পশ্চিমবঙ্গের একটি ভয়াবহ পরিস্থিতি, বিশেষ করে বর্ডার, আমাদের সীমান্তবর্তী এলাকাগুলোতে তৈরি করেছে। ভয়াবহ বলতে একটি সোশ্যাল টেনশন, ন্যাশনাল সিকিউরিটির একটি ইস্যু ক্রিয়েট হয়েছে, তৈরি হয়েছে। এবং আমি এখানে দুটো উদাহরণ দিচ্ছি, প্রোপাগান্ডা না কেন। তোমার মনে আছে বিখ্যাত ইতিহাসবিদ, আমি 2024-এ, তুমি 2024-এর কথাটা বলনি, কিন্তু 2024-এ আমি লোকসভায় দাঁড়িয়েছিলাম, এবং আমি বলিনি, যাদবপুরে বামপন্থীদের জামানত বাজেয়াপ্ত হয়েছিল। একদম একদম, মানে আমি সেই জায়গাটাও আসছি, বোলপুরের একটা তথ্য আছে, বলবো। আমি এমনি মজা করছি। আমি বলছি যে দেখো, তোমার মনে আছে বিখ্যাত ইতিহাসবিদ গুরু নানক প্রফেসর অফ হিস্ট্রি ছিলেন অধ্যাপক অমলেন্দু দে, এবং তিনি সেই ফজলুল হক এবং পাকিস্তানের প্রস্তাব ও ফজলুল হক, মানে অর্থাৎ শেরে বাংলা ফজলুল হকের একমাত্র জীবনীকার যদি বলা যায় তাহলে সেই অমলেন্দু দে। কিন্তু অমলেন্দু বাবু আরেকটা বই লিখেছিলেন, প্রসঙ্গ অনুপ্রবেশ।
আচ্ছা, তিনি তো বামপন্থী। হ্যাঁ, হ্যাঁ, প্রসঙ্গ অনুপ্রবেশ, সেখানে তিনি পরিষ্কারভাবে ডেমোগ্রাফিক ইনফিল্ট্রেশন যে হচ্ছে এবং ডেমোগ্রাফিক চেঞ্জ হুম, পশ্চিমবাংলার সীমান্তবর্তী এলাকাগুলোতে, জেলাগুলোতে কিভাবে সেগুলো হচ্ছে এবং কিভাবে প্রেশার ক্রিয়েট হচ্ছে, তিনি পরিষ্কারভাবে পুঙ্খানুপুঙ্খ সেখানে তিনি নথিভুক্ত করেছিলেন। প্রসঙ্গ অনুপ্রবেশ। তারপর তোমার মনে আছে যে প্রায় 89-90-তে আমার মনে হয় হুম, পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন টিভি রাজেশ্বর। হুম, তিনি খুব অনেক ট্যুর করতেন বর্ডার এরিয়াসগুলোতে হুম, এবং পরবর্তীকালে একটি ইংলিশ ডেইলিতে তিনি একটি সিরিজ লেখেন, হুম, প্রবন্ধ লেখেন, একটি প্রবন্ধ শৃঙ্খলা লেখেন। সেখানে পরিষ্কারভাবে সেই সময় 96-এ তিনি বলছেন যে আমি যখন পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলাম, আমি এই জেলাগুলো একেবারে একদম ডিটেইলে আমি ট্যুর করেছি হুম, এবং সেখানে আমি এই ধরনের ডেমোগ্রাফিক চেঞ্জ দেখেছি। তিনি ফিগার্স দিচ্ছেন এবং বলছেন যে কিভাবে আস্তে আস্তে বলা যেতে পারে যে বর্ডার অফ ইন্ডিয়া ইজ শিফটিং ইনসাইড, আচ্ছা, মানে বর্ডারটা পিছোচ্ছে কিন্তু এই আচ্ছা, ধরনের। এবং সেই সময় তিনি লিখছেন যে এই অঞ্চলগুলোর যদি জনসংখ্যা, যে ইনফিল্ট্রেটেড জনসংখ্যা যদি যুক্ত করা হয়, তাহলে আসামের কিছু অংশ, বিহারের কিছু অংশ এবং পশ্চিমবাংলার উত্তরবঙ্গ এবং এই নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনার বিস্তীর্ণ এলাকা নিয়ে একটি আগামী দিনে প্রধান একটি পৃথক হুম, দেশের দাবি কিন্তু উঠবে। এবং এটা টিভি রাজেশ্বর বলছেন, তিনি কোনোদিন আরএসএস বিজেপি করেননি, একদম, পরিষ্কারভাবে লিখছেন হুম, সেখানে। হুম, এক, এবং তিনি বলছেন যে না কংগ্রেস না বামপন্থীরা, হুম, তারা নিজেদের রাজনৈতিক সুবিধের জন্যে, তারা ভোট ব্যাংকের জন্যে তারা চুপ করে থেকেছে, তারা কোনোদিন এর প্রতিবাদ বা এর কোনো সুরাহা করার চেষ্টা করেনি। এখানে আমি একজনকে কিন্তু একটু তাকে আমি স্মরণ করতে চাইছি, তিনি হচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্য। হুম, বুদ্ধদেব বাবু যখন, তোমার মনে আছে, তিনি যখন মুখ্যমন্ত্রী এবং তখন তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, মানে গৃহমন্ত্রী, হুম, হুম, পুলিশ মন্ত্রী, হুম, হুম, তিনি সেই সময় কিন্তু বলে ফেলেছিলেন অবৈধ মাদ্রাসার কথা। একদম, এবং তোমার মনে আছে যে হি হ্যাড একদম। টু রিট্র্যাক্ট হিজ স্টেটমেন্ট, হুম, তার দল তাকে তার উপর হুম, চাপ হুম, সৃষ্টি হুম, করে। এবং বুদ্ধবাবু কিন্তু এটা হুম, পিওরলি হুম, হি স্পোক অ্যাবাউট দি ডেঞ্জার্স অফ ন্যাশনাল সিকিউরিটি। তুমি খগড়াগড়, তোমার মনে আছে, অক্টোবর একদম, 2014, একদম। খগড়াগড়ের দুর্গাপুজোর ব্লাস্ট, অষ্টমীর দিন একেবারে বোমা বিস্ফোরণ ভেবে দেখো, আর সকালবেলা। সেই দেয়ালে ওইভাবে রক্তাক্ত একদম, অবস্থা। একদম, নিরাপত্তা উপদেষ্টা হুম, জাতীয় অজিত দোভাল, হুম, তিনি এলেন, হুম, তিনি গেলেন খগড়াগড়। হুম, আমার মনে হয় না পশ্চিমবঙ্গের ইতিহাসে কোনো জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এইভাবে এসে একেবারে তিনি খটিয়ে সেখানে দাঁড়িয়ে দেখলেন, দেখে তারপর তিনি নবান্নে গিয়ে বৈঠক করলেন। কিন্তু তোমার মনে আছে যে ঠিক তার হুম, দুদিন পর হুম, নবান্ন থেকে বেরিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী খুব একটি দুর্ভাগ্যজনক হুম, মন্তব্য করলেন। হুম, তিনি বললেন এগুলো সব সাজানো ঘটনা, ইন্ডিয়ান এজেন্সিজ এগুলো করেছে। হুম, ভেরি আনফর্চুনেট। হুম, ন্যাশনাল সিকিউরিটিকে এইভাবে পলিটিসাইজ করা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে হুম। আমার মনে হয় বাঞ্ছনীয় না। না, অনির্বাণ, আপনি বলছেন যে ন্যাশনাল সিকিউরিটিকে পলিটিসাইজড করা। আমি তো মানে খুব স্বাভাবিক দৃষ্টিতে দেখতে গেলে ন্যাশনাল সিকিউরিটিকে কম্প্রোমাইজ করা। অ্যাবসলিউটলি, হ্যাঁ, অ্যাবসলিউটলি, ইউ আর রাইট। মানে কম্প্রোমাইজ করা। আমি যদি দেখি যে এখানে বিজেপি আগামী দিনে ক্ষমতায় আসছে, তাহলে এই যে ধরুন এই সীমান্তে বেড়া দেওয়া বা এই যে বর্ডারটাকে আরো বেশি সিকিউর করা, এই প্রক্রিয়াগুলো কি হতে পারে? আচ্ছা, যদি হয় বা যদি আপনারা এই ব্যাপারে ইনিশিয়েটিভ বিজেপি নিয়ে থাকে, তাহলে সীমান্তবর্তী এলাকার মানুষের অস্তিত্ব নিয়ে প্রবলেম হবে কি বা হতে পারে কি, এরকম ধরনের কোনো না, তুমি সম্ভাবনা আছে? এই প্রশ্নটা খুব ভালো করেছো। হুম, এক হলো তো যে হাইকোর্ট তো হুম, পরিষ্কার বলেই দিয়েছে এবার, হুম, সুপ্রিম কোর্ট পরিষ্কার বলেছে যে, সুপ্রিম কোর্ট বলেছে যে এবার হুম, ছাড়তে হবে, জমি দিতে হবে, হ্যাঁ, হ্যাঁ, কেন হ্যাঁ, ইউ ক্যানট হোল্ড র্যানসাম ন্যাশনাল হ্যাঁ, সিকিউরিটি। হুম, তুমি হয়তো এটা খেয়াল করেছো যে উম, গত প্রায় 2000, আমার মনে হয় 2021 থেকে হুম, 21 থেকে একটি বর্ডার এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম, একটি বিশেষ হুম, বর্ডার এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুরু করেছেন। আচ্ছা, এবং উনি কনসেপ্টটা কি বদলে দিয়েছেন। আমরা বলতাম লাস্ট ভিলেজ অফ ইন্ডিয়া, উনি বলছেন ফার্স্ট ভিলেজ অফ ফার্স্ট ইন্ডিয়া। ভিলেজে, বাহ! তো হ্যাঁ, তাহলে যদি প্রথম হুম, গ্রাম হয় ভারতের, হুম, সেই সীমান্তের গ্রাম, হুম, তাহলে আমি একেবারে তৎপর হব। হুম, এবং ওই সাইকোলজিক্যালি যদি ভাবি, আচ্ছা ইটস দ্য লাস্ট ভিলেজ, হুম, হুম, ভুলে হুম, যাও, let এমনিতে it go, হ্যাঁ, লেট ইট গো। হ্যাঁ, let it go, এবং তোমার সেই হ্যাঁ, 62 যুদ্ধে পণ্ডিত নেহেরু তো প্রায়
ছেড়েই দিয়েছিলেন উত্তর পূর্ব ভারতকে, বলেছিলেন মাই হার্ট গোজ আউট অফ টু আসাম, সেইভাবে বলে দিয়েছিলেন। আসামের মানুষ কিন্তু এখনো তাদের মনের মধ্যে ওটা কিন্তু এখনো বিধে রয়েছে, তারা বলেনি। তো এই যে ভিলেজ ডেভেলপমেন্ট প্রোগ্রামস, স্পেশাল প্রোগ্রামস, অর্থাৎ সীমান্তবর্তী এলাকার পরিকাঠামো, সেখানে সুযোগ সুবিধে, সীমান্তবর্তী এলাকাতে যারা গ্রামে সেখানে গ্রামগুলোতে থাকেন বাসিন্দা, তাদেরকে সেই নিজেদের ভিটে মাটি ছেড়ে যাতে অন্যান্য শহরে না যেতে হয়, এটা একটা বিশাল পরিকল্পনা। এখন তো আমরা দেখছি যে কেন্দ্র থেকে যাই বলা হয় এখানে তার একটা বিরোধিতা হয়, একটি মানসিকতাই হয়ে গেছে বিরোধ করার মানসিকতা। তুমি দেখো ইলেকট্রিক বাসেস সারা দেশে প্রত্যেক রাজ্যকে কেন্দ্রীয় সরকার ওই বিশেষ ইলেকট্রিক বাসেস ভেহিকলস তাদেরকে তারা প্রোভাইড করেছে কেন্দ্রীয় সরকার। খালি ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবাংলা বলেছে, সরকার বলেছে আমরা নেব না, আমাদের চাই না। অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট প্রোগ্রাম দেখো, পিছিয়ে পড়া যে জেলাগুলো, সেই জেলাগুলোর উন্নয়ন করা, সেই জেলাগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া, সব রাজ্য করছে, খালি পশ্চিমবাংলা আমাদের দরকার নেই, আমরা করব। আচ্ছা, যখন আপনি অনির্বাণ যে করার কথা বলছেন, আমি জয়ের ইকুয়েশন পরে আসছি, আমার মানে ওই দিকটা শেষে আমি দেখব। এই যে মানে বিজেপি ক্ষমতায় আসলে একটা জায়গা আপনাদের প্রচারে বারবার করে উঠে আসছে, সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। স্পেসিফিক্যালি যখন সিঙ্গুরের মাটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি আসলেন, সেই সময় আমাদের প্রাক্তন এই প্রদেশ সভাপতি এবং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বললেন যে এখানে আমরা টাটাকে অনুরোধ করে নিয়ে আসবো। এই ধরনের কোনো পরিকল্পনা, মানে একদম কোর প্ল্যানিং ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট এবং ইন্ডাস্ট্রির গ্রোথের জন্য বা ইন্ডাস্ট্রি এস্টাবলিশমেন্টের জন্য করছেন কিনা? কারণ এখন বাংলায় আপনার কাছে স্ট্যাটিস্টিক্স ডেফিনেটলি থাকবে, লক্ষ লক্ষ যুবক তারা পরিযায়ী শ্রমিক হিসাবে তারা বাইরে বিভিন্ন রাজ্যে তারা কাজ করতে যায়। এটা একটা জায়গা, ইন্ডাস্ট্রি ডেভেলপ হলে বাংলার ছেলেমেয়েরা বাংলায় থাকতে পারবে, নাহলে তারা কেন থাকবে? দ্বিতীয়ত হচ্ছে সরকারি কর্মচারীদের, কারণ এর সঙ্গে আরেকটা সম্পর্ক জড়িত রয়েছে, সরকারি কর্মচারীরাও কিন্তু অত্যন্ত ডিস্ট্রেস ফিল করে, কারণ তারা মনে করছে তাদের যেরকম ভাবে বেতনের উন্নতি হয়নি, তাদের যেমন ডিএ কম্প্রোমাইজ করে থাকতে হচ্ছে, তারা মনে করছে তাদের প্রফেশনাল লাইফ ইচ এন্ড এভরি বিট অফ দ্য টাইমস কম্প্রোমাইজড হচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে সরকারি কর্মী এবং বেসরকারি ক্ষেত্রে একটা চাকরির সংস্থান, এটা নিয়ে কোনো কোর প্ল্যানিং আছে? অবশ্যই। দেখো যে কথাটা হচ্ছে তোমার আমাদের যে সংকল্পপত্র, ভিশন ডকুমেন্ট, কিছুদিনের মধ্যেই সেটা প্রকাশ হবে। বিজেপি শাসিত অন্যান্য রাজ্যগুলোকে তুমি যদি দেখো, বিজেপির রেকর্ড অফ গভর্নেন্স, সেই রেকর্ড অফ গভর্নেন্স দেখলেই বোঝা যাবে যে আমাদের ট্র্যাক রেকর্ডটা কি। এবং এখানে পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হচ্ছে একটি কনফিডেন্ট সেন্স, একটি কনফিডেন্ট সেন্স অফ ওয়েলবিং অ্যান্ড আ সেন্স অফ সিকিউরিটি। অর্থাৎ ইনভেস্টমেন্ট যে আসবে এখানে, ইন্ডাস্ট্রি যে আসবে, আমরা যে ইনভেস্টমেন্ট ইনভাইট করব, সরকারের কাজ কি? সরকারের কাজ হচ্ছে ফেসিলিটেট করা। একদম। সরকারের কাজ হচ্ছে যে তুমি পরিকাঠামোটা তৈরি করে দেবে, এমনভাবে তৈরি করবে যাতে ইনভেস্টমেন্ট আসে, ইন্ডাস্ট্রি আসে, এবং ইন্ডাস্ট্রি ফিলস সেফ, সিকিউর অ্যান্ড কনফিডেন্ট যে হ্যাঁ আমরা এখানে অপারেট করতে পারবো। পশ্চিমবঙ্গে সেই সেন্স অফ কনফিডেন্সটা বিলুপ্ত হয়ে গেছে, প্রায় বিলুপ্ত হয়ে গেছে। কেন হয়েছে? এই যে এত প্রায় 40-45 বছর যে একটি মানসিকতা, যে ইন্ডাস্ট্রি এখানে আসা মানেই আমাদের শোষণ করা, ইন্ডাস্ট্রি মানেই হচ্ছে বড় বড় রাঘব বোয়ালরা আসবে আমাদের গিলে ফেলবে, এই ধরনের একটি। তারপর মিলিটেন্ট ট্রেড ইউনিয়নিজম ছিল, ইউ ক্যানট ডিসকাউন্ট দ্যাট। এবং বুদ্ধবাবু যখন সেই মানসিকতাটা অ্যাডিকুয়েটলি হ্যান্ডেল না করে একটি নতুন, এবং ওনার মুখে সেই সময় হাসিটা তুমি মনে করে দেখো, ই ওয়াজ সো অপটিমিস্টিক যে হ্যাঁ টাটা আসতে চলেছে, ভেবে দেখো, আচ্ছা 1 লাখ টাকা একটা গাড়ি হবে, পশ্চিমবঙ্গের গাড়ির কারখানা হবে। আমি তার রাজনৈতিক বিরোধী হতে পারি, কিন্তু আমার এখনো তার ওই লুকটা মনে আছে। এবং সেই যে 20 বছর হলো না, এবং এখানে বামপন্থীদেরও ইন্ট্রোস্পেকশন খুব করা দরকার ছিল, কেন তারা যে 30 বছর যে ধরনের একরোখা রাজনীতি করেছিল ইনভেস্টমেন্টের বিরুদ্ধে, মানে তুমি ভেবে দেখো, সোমনাথ বাবু যেতেন বছরের পর বছর বিদেশ, ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন চেয়ারম্যান ছিলেন, তো তার নেট ফলটা কি হতো? এখানে যেমন বেঙ্গল মিন্স বিজনেস এখন করছে, কোনো সময় দীঘাতে করছেন, সব এক্সোটিক লোকেশনে, গ্লোবাল সামিট, তার নেট ফলটা কি? ইউ আর নট সিইং এনিথিং অন দ্য গ্রাউন্ড। মানে এবং তুমি যদি হিসেব চাও, তাহলে তুমি খারাপ হয়ে গেলে তুমি
তুমি বাংলা বিরোধী, হুম। ইউ আর জমিনদার, এবং তোমরা বাংলাকে দমন করতে চাও, তুমি হিসেব চাইতে পারবে না। তুমি ভাবো যে এই ধরনের একটি অ্যাটমসফিয়ারে ইন্ডাস্ট্রি উইল কাম, ইনভেস্টমেন্ট উইল কাম। মানে আপনি মেটিও বুরুজের কথাটা বাদ দিয়ে গেলেন, গুলি চললো সকালবেলায় ঈদের সময় রমজান মাসে, হারুন আলী যাকে ওখানকার মানে হাওড়া উত্তরের বিধায়কের সঙ্গে মোটরসাইকেলে দেখা গেল আর কি। মানে এরকম তো, কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে তাকে। হ্যাঁ, মানে আমি বলছি যে এই ধরনের অনেক তোমার উদাহরণ দেওয়া যেতে পারে। এই যে ধরো তাজপুরের পোর্টটা, হুম হুম যে আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনি দাঁড়িয়ে ছবি তুললেন, মানে আদানিদের সাথে ছবি তুলে বললেন তাজপুর পোর্টটা তারা করবে, তারপর হঠাৎ সব উইথড্র হয়ে গেল, আবার নতুন করে তাজপুর পোর্টের জন্য ইন্টারেস্ট এক্সপ্রেস করে রাজ্য আবার চিঠি দিল। আমি যদি কথা বলি বলেও তো আদানি আম্বানিদের পার্টি, মানে তুমি কোনো রাজনৈতিক অ্যাকাউন্টেবিলিটিও চাইতে পারবে না। এদিকে সেই আদানি পোর্ট কেরালাতে এই বিজয়ন সরকারের আন্ডারে সবচেয়ে বড় ডিপ সি পোর্ট তৈরি করে কমপ্লিট করেছে। কিন্তু আমার এখন একটা জায়গা তুলতেই হবে, নাহলে আমাকে মানুষ বলবে যে স্মৃতি থেকে বিস্তৃত হয়ে গেছে। এই সিঙ্গুর আন্দোলন, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ডিইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য ওই ইচ্ছুক অনিচ্ছুক কৃষকের একটা সেগ্রিগেশন করে তার সঙ্গে লড়াই করার চেষ্টা করছেন, তিনি দাঁড়ালেন অনিচ্ছুক কৃষকদের পাশে। কিন্তু তার পাশে তো বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব এসে তাকে মোরালি সাপোর্ট দিল। বলতে মানে তোমার এর কি কারণ, মানে এর পিছনে কি কারণ? মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনে সেই সময় বিজেপি নেতৃত্ব, আচ্ছা তুমি রাজনাথ সিং আসলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে মোরালি সাপোর্ট দিলেন তিনি। দেখো, তাহলে সেই বলতে গেলে তো আরো অতীতে যাওয়া উচিত। হ্যাঁ, যে 98 সালে যখন তিনি দল গঠন করলেন, 98 থেকে 2004-এ যখন একে নেবে এলেন, একদম সেই দীর্ঘ প্রায় 7-8 বছর বিজেপি সাপোর্ট দিয়েছিল তাকে। হ্যাঁ, আমাকে রাহুল বিজেপি সিং বলে গেছেন যে বিজেপি নাকি ক্যান্ডিডেট খুঁজে দিত, ওনার দাঁড়ানোর লোক ছিল। হ্যাঁ, মানে রাহুল দাস বলে গেছেন। রাহুল বাবু তো ছিলেনই সেই সময়, তিনি অনেক খবর জানেন। শুধু ক্যান্ডিডেট কেন, অনেক রকম ভাবে বিজেপি সমর্থন করেছিল, সাপোর্ট করেছিল। এবং না, আমি যেটা, তোমার যে প্রশ্নটা, রাজনাথজি এসেছিলেন সেই সময় বলতে যে অনশনটা তুলে নিতে। আচ্ছা, বিজেপি উড নেভার কাম, বিজেপি কোনো সময়, বিজেপি তো তোমার সেই সময় অলরেডি তোমার গুজরাটে সরকার, গুজরাটে তো বিজেপির সরকার, এবং নরেন্দ্র মোদী সেই সময় টাটাকে ওখানে ডাকলেন, টাটা চলে গেল। তখনও তো মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হননি, তখনও বলতে গেলে আলটিমেটলি তার রাজনৈতিক দলটি মানুষের কাছে আনটেস্টেড, পরীক্ষিত নয়। ওই সময়ের বিরোধী নেত্রী হিসাবে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা দেখেছিলেন, বা একটা সময় বিজেপির সঙ্গেও জোটে তিনি ছিলেন, এমনকি তিনি রেলমন্ত্রীও হয়েছিলেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এখনকার, মানে যে মমতা বন্দ্যোপাধ্যায় 5 সালে সংসদ ভবন অনুপ্রবেশ নিয়ে চিৎকার করছে, সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে যখন আজকে আপনি 2011 থেকে 25-26 অব্দি দেখছেন, পার্থক্য দেখেছেন না অনেক? এর মধ্যে আইসোলেটেড হয়ে গেছে, নিজেকে আইসোলেটেড করে নিচ্ছেন। কেন করছেন এটা? তিনি জানেন কেন করছেন। তিনি তো পালস বোঝেন মানুষের। শুনি আমি, যে আমার তো কোনো তার সাথে কোনো ওই রকম কোনো অভিজ্ঞতা হয়, আর আমরা তো কোথায়, আমরা তো আর একেবারে খুব গ্রাউন্ড লেভেলেই কাজকর্ম করি। আইসোলেটেড নিজেকে করে ফেলছেন, এবং তিনি কয়েকজন রুটলেস আমলা এবং কয়েকজন রুটলেস অ্যাডভাইজার, এবং তার মধ্যে তার একজন খুব বড় একজন অবাঙালি বহিরাগত অ্যাডভাইজার আছে, যার জন্য তিনি ওই ছুটে গেছিলেন ফাইল টাইল সিডিটিডি নিয়ে নিতে। আচ্ছা, তো দেখি তিনি তো এখন রাজ্যসভার মানে প্রার্থী না, রাজ্যসভা তো গেলেন তার যিনি ডিজিপি ছিলেন। আমি বলছি যে যার হয়ে, যার অফিসে যখন মানে প্রতীক জৈনের কথা, তো বহিরাগত অবাঙালি ধরো, তার জন্য তিনি এদের ওপর ডিপেন্ডেন্ট হয়ে গেছেন, নিজেকে আইসোলেটেড করে নিচ্ছেন। আমি যদি 2016 সালের যদি আমি বিধানসভা নির্বাচন, আপনি যে কেন্দ্রে দাঁড়িয়েছিলেন সেই কেন্দ্র, আপনি একটু আগে বলেছেন যে যাদবপুরে 24-এ দাঁড়িয়েছিলেন, লোকসভায় দাঁড়িয়েছিলেন, এবং সিপিএম এর ভোট জব্দ হয়েছে এরকম। কিন্তু 21-এর আমি যদি দেখি তো বিধানসভায় 16-তে খুব সম্ভবত সেখানে বিজেপির ভোট ছিল 19,000 প্লাস, হ্যাঁ, আমার যদি খুব ভুল না হয়। 21-এ আপনি দাঁড়ালেন এবং একটা ম্যাজিক্যাল ইনক্রিমেন্ট হলো ভোটের, সেটাও আমার মনে হয় অলমোস্ট 94,000, মানে ফ্রম 90,000 টু 94,000 প্লাস, মানে দ্যাট ইজ অ্যাবাভ দ্য 40.68% অফ ভোট। হ্যাঁ, আমি জানি না কোন জাদুতে অনির্বাণ গাঙ্গুলি এটা করেছিলেন। না, ভালো লাগলো তোমার মনে আছে। না, আমার ডেফিনেটলি তখন আপনার সঙ্গে বহুবার আমাদের ফোনে কথা হয়েছে, এবং তারপরেও কন্টিনিউ আমরা তো আপনার ফোনও পাই চ্যানেলে, আপনি সবসময় আমাদের পাশে
থেকে একদম সঠিক যুক্তি দেওয়ার চেষ্টা করেন। না, আমার কথা এই যে ভোট বৃদ্ধির যে সংখ্যাটা, এটা কি কোনো মানে একজন একজন শিক্ষিত মানুষ, একজন সুপুরুষ মানুষ, তাকে দেখে মানুষ আবেগে ভোট দিলেন, নাকি সেখানে কোন জাদু কাজ করলো? এবার যখন ২৬-এর নির্বাচনে আপনাকে অলমোস্ট ২৯৪-এর মধ্যে হাফ অফ পার্সেন্টেজ অফ বিধানসভা জিততে হবে, সেখানে কি অনির্বাণ গাঙ্গুলির এই পলিসি আপনি শেয়ার করছেন, নাকি মনে করছেন এবার বিজেপি কোন কোন পদ্ধতিতে জয়টা পেতে পারে? দেখো, এসআইআর তো একটি সাংবিধানিক প্রক্রিয়া হুম, এবং ইলেকশন কমিশনের সাহায্য নিয়ে, এসআইআর এর সাহায্য নিয়ে যে কোনো রাজনৈতিক দল জিতবে, হুম, এটা একটি রাজনৈতিক দলের ন্যারেটিভ। হুম, এর মধ্যে কিন্তু সত্যি কোনো সত্যতা নেই। অনেক ফ্যাক্টরস রয়েছে। হুম, তুমি যদি দেখো যে এই যে পুরো যে ডাক্তারদের এই যে বিষয়টা হলো, হুম, আরজি করের হুম, বিষয়টা হুম, হলো, তুমি এর আগে কোভিডের বিষয়টা ভেবে হুম, দেখো, তারপরে এই যে কন্টিনিউয়াস ডিটেরিওরেশন অফ ল অ্যান্ড অর্ডার, হুম। তুমি হেলথের সেক্টরটা দেখতে থাকো, দেখো, তুমি পরিকাঠামোর দিকটা থাকো, জেনারেল অ্যাডমিনিস্ট্রেশনের বিষয়টা তুমি যদি দেখো। অনির্বাণ দা, এগুলো তো ২১-এও ছিল। হ্যাঁ। আমি সেই জন্য বলছি হোয়াট ইজ নিউ। না, ইউ সি, হোয়াট ইজ নিউ ইজ হুম, যে একটা প্রচন্ড কি বলবো সেটা অ্যান্টি কিভাবে, এস্টাবলিশমেন্ট। অ্যান্টি এস্টাবলিশমেন্ট না, মানে অ্যান্টি এস্টাবলিশমেন্ট আছে, বাট আ ভেরি মোর ইন্টেন্স অসহ্য হয়ে দাঁড়াচ্ছে। আচ্ছা, তুমি যদি মানুষের মধ্যে মেশো, দেখো, মানে ইনটলারেন্স অসহ্য, চলে এসেছে। অসহ্য আচ্ছা, একদম, যে এটা সহ্য সীমার বাইরে হুম, চলে যাচ্ছে। হুম, মানে যেভাবে রুলিং এস্টাবলিশমেন্ট ধরাকে সরা জ্ঞান বলে, হুম, হুম, যেভাবে সেই রুলিং এস্টাবলিশমেন্টের নেতা, মন্ত্রী, কাউন্সিলর্সরা, তাদের যেভাবে বডি ল্যাঙ্গুয়েজ, তাদের কথাবার্তা, না হলে ভাবা যায়, তুমি বলো, হুম, যে একজন ইলেক্টেড মেম্বার অফ পার্লামেন্ট, হুম, সে আবার সুপ্রিম কোর্টের বর্ষিয়ান, মানে আইনজীবী। আইনজীবী, হুম, সে বলে আই চপ অফ হিজ ফিঙ্গার্স, মানে হুম, হাত কেটে আঙুল দেবো কেটে দেবো, একদম। চিফ ইলেকশন কমিশনার। হুম, আবার সে আবার পার্লামেন্টে দাঁড়িয়ে কি ধরনের ভাব ভঙ্গি করে, পার্লামেন্টে কোনো সিরিয়াস ডিবেটে তারা পার্টিসিপেট করে না। হুম। আমার মনে হয় সর্বাঙ্গীন একটি অসহ্যতা মানুষের মধ্যে দেখা দিচ্ছে। আজকে আর হাতে তো সময় নেই, মানে সময় থাকলে না অনন্ত সময় ধরে প্রশ্ন করার ইচ্ছা থাকে, এখনো মাথায় একাধিক বিষয় গজগজ করছে, সেগুলো খানিকটা মানে হজম করেই আমাকে থামতে হচ্ছে। তবে অবশ্যই এই যে পশ্চিমবঙ্গকে মূল স্রোতে নিয়ে আসার যে কথা ডক্টর অনির্বাণ গাঙ্গুলি বলছেন, শিল্পের যে দিশার কথা বলছেন, বা এই যে বাঙালির বাঙালিয়ানা খর্ব না হওয়ার যে আশ্বাস এবং প্রতিশ্রুতি দিচ্ছেন, ইতিহাসে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা পশ্চিমবঙ্গের সৃষ্টির সঙ্গে বর্তমান অবস্থা যে মিলছে না অনেক ক্ষেত্রে, সেটার কথা যেমন তিনি বলছেন, সর্বোপরি গণতন্ত্রের জয়ের কথাও তিনি বলছেন। উনি বলছেন যে ২১-এ যা ছিল তার থেকেও এবার বেশি জোয়ার আসবে, যেখানে এই সমস্ত ত্রুটি বিচ্যুতিগুলো ধুয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমি অনেক ধন্যবাদ জানাবো ডক্টর অনির্বাণ ধন্যবাদ। গাঙ্গুলিকে থাকবার জন্য। নমস্কার আপনাদের সবাইকে।